তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঘুম থেকে উঠেই দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই বুয়াকে জিজ্ঞেস করলাম, রাধিকা কি চলে গেছে নাকি? আমার কথা শুনে বুয়া বলল, ম্যাডাম তো সেই কখন চলে গেছে, আপনাকে আধা ঘন্টার মতো দরজার সামনে দাঁড়িয়ে রাখছে, কিন্তু আপনার কোনো খবর নাই, এজন্য তিনি চলে গেছেন। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আজকে কিভাবে যে আমার এতটা দেরি হয়ে গেল নিজেও বলতে পারি না। চোখগুলো হালকা হালকা ব্যথা করছে, তবে আগের থেকে সবকিছু মোটামুটি এখন ঠিক হয়েছে। ভাবছিলাম সকালে কিছু খেয়ে বের হব, কিন্তু তার হলো না। রাতেও কিছু খাই নাই, শরীরে এমনি অনেকটা দুর্বল হয়ে গেছে। শুধু ম্যাডামের ভয়ে আজকে অফিসে যাচ্ছি, নইলে আজকে আর যেতাম না। অফিসের ভিতরে ঢুকতেই আবির ডাক দিয়ে বলল, রিফাত এইদিকে শোন। আমি আবিরের ডেস্কের সামনে গিয়ে বললাম, বল কি হয়েছে? আবির বলল, তুই কি নেশা টেশা করিস নাকি আবার? আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলিস? আবির বলল, না, তোর চোখগুলো হালকা লাল আছে এজন্য বললাম। আমি বললাম, না তেমন কিছু না, চোখে একটু সমস্যা হয়েছে। আবির বলল, আচ্ছা এসব বাদ দে, তুই তো কখনো দেরি করে অফিসে ঢুকিস না, কিন্তু আজকে তো দেরি হলো কেন? আমি বললাম, ধুর আর বলিস না, আজকে কেন যে দেরি হয়েছে আমি নিজেও জানি না। আবির বলল, এই পর্যন্ত পিয়ন তোরে 3বার খুঁজে গেছে, কিন্তু পাই নাই। আমি বললাম, আচ্ছা তুই কাজ কর, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। এই কথা বলে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে বসতেই ভাবি বলল, কি খবর সাহেব, বউ কি আটকে রাখছিল? আমি বললাম, না, বউ আটকে রাখবে কেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভাবি বলল, রাতে কি চুরি করো যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়? মনে মনে বললাম, ম্যাডাম আজকে রাতে আমার সাথে যা করেছে তা যদি অন্য কারোর সাথে করতো তাহলে তো সে আর অফিসেই আসতো না। আমি ডিভোর্স পেপারে সাইন তো ঠিকই করেছি, কিন্তু এখনো তো 6 মাস হয় নাই, তার মানে রিমিকে এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। শর্ত মতে তিনি এখনো আমার এক্স বউ, কিন্তু তাকে যদি এই কথা বলি তাহলে হয়তো আমাকে তিনি অফিসে রাখবেন না। দরকার কি আমার এই কথা বলার? বসে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে ঝাড়ুটা আমার সামনে দিয়ে বলল, ম্যাডাম বলছে আজকে নাকি আপনি সবটা অফিস ঝাড়ু দিবেন, আর এই কাজ করে আপনি ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা স্যার, আপনি এত দেরি করে আসছেন কেন? জানেন ম্যাডাম আপনার উপর কেমন রেগে আছে? আমি বললাম, এই কাজ না করলে কি হয় না? পিয়ন বলল, স্যার আমি এত কিছু জানি না, ম্যাডাম আমাকে যেটা করতে বলেছে আমি তাই করছি, আর ম্যাডাম তো বসে বসে ক্যামেরা দিয়ে সবকিছু দেখছেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। পিয়ন চলে যেতেই রাধিকা আসলো। ও ঝাড়ু দেখে বলল, এটা এখানে রাখা কেন? রাধিকার দিকে তাকিয়ে বললাম, তুই এটা কাজ করতে পারলি, আমাকে রেখে একা চলে আসলি? রাধিকা বলল, তোরে কি আমি কম ডেকেছি? কিন্তু তোর কোনো খবর নেই, পরে ম্যাডামের গাড়ি দিয়ে চলে আসছি। আমি বললাম, ও আচ্ছা। রাধিকা বলল, দেখ রাগ করিস না প্লিজ তুই। আমি বললাম, আরে না, রাগ করার কি আছে, সবাই ভালো, শুধু আমি খারাপ, যা তোর কাজ গিয়ে তুই কর। রাধিকা বলল, রিফাত শোন। আমি বললাম, বলছি না আমি কিছু মনে করি নাই, যা তুই তোর কাজ কর। আমার কথা শুনে রাধিকা মন খারাপ করে চলে গেল। আমি ঝাড়ুটা নিয়ে অফিসে ঝাড়ু দিতে লাগলাম। সবাই শুধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তো প্রশ্ন করেই ফেললো যে আমি এইসব পাগলের মতো কি করছি। আমি শুধু মুচকে হাসি দিয়ে বললাম, যদি কপালে থাকে তাহলে কি আটকানো যায়? ভুল করেছি, ভুলের মাসুল তো দিতেই হবে। আবির বোকা সুরে বলল, ভুল করেছি মানে? আমি বললাম, তুই ওইসব বুঝবি না, আমাকে আমার মতো কাজ করতে দে। তবে একটা কথা জেনে রাখ, সময় আমারও একদিন আসবে, তখন আমিও দেখিয়ে দিব। এখন শুধু চুপ করে আছি। আমি আর কিছু না বলে আমি আমার মতো কাজ করতে লাগলাম। অফিস ঝাড়ু দিয়ে ম্যাডামের কেবিনের সামনে চলে গেলাম। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম ভিতরে আসবো? রিমি ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, ভিতরে আসো। ভিতরে গিয়ে দেখি একটা বড় পাতিল রাখা আছে, আর দেখে মনে হচ্ছে ওখানে গরম পানি রাখা আছে। একটু দূরেই পিয়ন দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম না রিমি ম্যাডাম আবার গরম পানি দিয়ে কি করবেন। রিমি ম্যাডাম চেয়ার থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, 1 ঘন্টা লেট হয়েছে কেন অফিস আসতে? আমিও বলে দিলাম, ম্যাডাম চোখের ব্যথায় তাকাতে পারছিলাম না, কি করব বলেন, অফিস তো আসতেই চেয়েছিলাম না, কিন্তু আসতে হয়েছে। রিমি ম্যাডাম বলল, অফিস কি তোর বাপের যে তুই মন চাইলে আসবি আবার মন না চাইলে আসবি না? আমি বললাম, এজন্যই তো অফিসে আসছি। রিমি ম্যাডাম বলল, আমার অফিসে কাজ করতে গেলে দেরি করে আসা যাবে না, বুঝলি? আমি বললাম, সরি ম্যাডাম, আর ভুল হবে না। রিমি ম্যাডাম আমাকে ধরে জোরে ধাক্কা দিয়ে গরম পানির উপর ফেলে দিল। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, ও মা গো, আমি তো শেষ। তাড়াতাড়ি লাফ দিয়ে পানি থেকে উঠে গেলাম। পিঠটা একেবারে জ্বলে গেল, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবেন আমার ধারণার বাইরে ছিল। মনে হচ্ছে জানো পিঠের চামড়া পুড়ে যাচ্ছে।
রিমি ম্যাডাম আমার কষ্ট দেখে হাসতে হাসতে বলল, কিরে আমাকে আরো বিয়ে করবি? এখন মজা লাগছে না? আমার শরীর এমন ভাবে জ্বালাপোড়া করতে লাগলো যার কারণে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, কসম করে বলছি যদি আমি বেঁচে থাকি আপনাকে দেখিয়ে দিব আমি কি জিনিস। আজকে অল্প একটু কারণে আপনি আমার সাথে যা করছেন আমার সারা জীবন মনে থাকবে। তবে বিশেষ করে আজকে আপনি আমার সাথে যা করলেন আমি তা কখনোই মাফ করব না, কখনো না। একদিন ঠিকই বুঝবেন। রিমি ম্যাডাম বলল, বাবা ভালোই তো বলতে শিখলি, ছোট লোকের মুখে এত কথা মানায় না। আর আমি তোর কাছে আসবো কেন রে? বলে, বাবা লে আমার মায়া লাগবে তোমার উপর, তুমি তো আমার স্বামী ছিলে। ইস, তোমার সাথে এমনটা করা বুঝি আমার ঠিক হয় নাই। আহারে, আজকে আমি সত্যি সত্যি এখান থেকে চলে যেতাম, কিন্তু কাপুরুষের মতো এখান থেকে চলে গেলে আমি অপমানিত হব। 365 দিনে কিন্তু 1 বছর, আমারও কিন্তু সময় আসবে, তখন আমিও দেখিয়ে দিব আমি কি ছিলাম। রিমি ম্যাডাম একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলল, যা কাপড় চেঞ্জ করে আয়। কি করব, অফিসে তো এই ভেজা কাপড়ে করা যাবে না। রিমি ম্যাডামের কাছ থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কাপড় চেঞ্জ করে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে কোনো অবস্থায় বসতে পারছি না শরীরে ব্যথার কারণে। রাধিকা আমাকে দেখে দৌড়ে এসে বলল, ম্যাডাম তোর সাথে কি উল্টাপাল্টা কিছু করছে? আমি বললাম, তোর এসব শুনতে হবে না, যা তুই গিয়ে তোর কাজ কর। রাধিকা বলল, আরে কি হয়েছে বলবি তো? আমি বললাম, বলছি না তোর এইসব শুনতে হবে না, কপাল খারাপ আমার, বাদ দে। রাধিকা বলল, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আমি কিছু বললাম না, দাঁড়িয়ে থেকেই কাজ করতে লাগলাম। আমি কিছু বলছি না দেখে রাধিকা আবার আগের মতোই মন খারাপ করে চলে গেল। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি মাথা ব্যথার ওষুধ আছে আপনার কাছে? ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আছে ঠিকই, মাঝে মাঝে মাথা ব্যথা হলে খাই, কিন্তু তুমি কি করবে? আমি বললাম, ভাবি আজকে আপনাকে একটু জ্বালাবো, কিছু মনে করবেন না তো? ভাবি হাসি দিয়ে বলল, আরে না না, কি যে বলো তুমি, বলো তোমার কি লাগবে? আমি বললাম, একটা ব্যথার ট্যাবলেট দিবেন? আমার কথা মতো ভাবি ট্যাবলেট দিল। ট্যাবলেট নিয়ে বললাম, জানেন ভাবি রাত থেকে কিছু খাই নাই ম্যাডামের অত্যাচারের কারণে। একটা মানুষকে কতটা অত্যাচার করলে সে মন থেকে গালি দেয়। আমি যদি বড় কোনো অপরাধ করতাম তিনি আমাকে বলতেন আমি কি করেছি। আজকে অল্প একটু ভুলের জন্য তিনি আমাকে সবার সামনে অপমান করেছেন, আবার আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছেন। ভাবি বলল, বুঝলাম না ভাই কিছু। আমি বললাম, বাদ দেন ভাবি, এত কিছু বুঝবেন না। এই কথা বলে আমি রাধিকার ডেস্কে চলে গেলাম। গিয়ে দেখি রাধিকা আনমনে কাজ করছে। আমি রাধিকার টিফিন বক্সটা নিয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। রাধিকা আমার দিকে তাকিয়ে দেখলো, কিন্তু ভয়ে কোনো কথা বলে নাই। যদি আমি উল্টাপাল্টা কিছু বলি, খাবার খেয়ে ব্যথার ট্যাবলেট খেয়ে শরীরটা একটু একটু ভালো লাগতে শুরু করলো। ক্যান্টিন থেকে বেরোতেই দেখি ম্যাডাম সবাইকে ডেকে কি যেন কথা বলছে। আমি গিয়ে আবিরের পাশে দাঁড়ালাম। অন্যদিকে ম্যাডাম বলছে, আজকে আমাদের অফিসে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। এই ফাইলটা তৈরি করবে তোমরা আর উপস্থাপন করবে তোমাদের লিডার, মানে আমার কথা বলা হয়েছে। রিমি ম্যাডাম আবার বলতে লাগলো, যদি এই প্রজেক্টটা ওনারা খুশি হয়ে নিয়ে নেয় তাহলে আমরা সবাই অফিস থেকে 5 দিনের জন্য সুন্দরবন যাব পিকনিকে। আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। আর এই যে লিডার তুমি শোনো। আমি রিমি ম্যাডামের কথা শুনে বললাম, জি ম্যাডাম বলেন। রিমি ম্যাডাম বলল, সবার ভালো এখন তোমার হাতে। ওরা সবাই মিলে ফাইলটা তৈরি করবে আর উপস্থাপন করবে তুমি। কিভাবে কি করবে আমি জানি না, তবে তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আজ থেকে তোমার আর পিয়নের কাজ করতে হবে না। আর তোমার সাধারণ ডিউটি যতক্ষণ পর্যন্ত, তুমি ঠিক ততক্ষণ পর্যন্তই ডিউটি করবে, এর বাইরে কিছু করতে হবে না। যদি আমাকে হতাশ করো তো আমি কি করতে পারি জানো তো? এই কথা বলে রিমি ম্যাডাম চলে গেল। আমি শুধু বললাম, তুই পারবি আমরা জানি, এতদিন পর সবাই মিলে সুন্দরবন যাব, কতটা যে ভালো লাগছে আমাদের বলার বাইরে। তুই সাহস থেকে সবকিছু করবি, বাকিটা আমরা দেখছি। এই কথা বলে সবাই কাজ করতে লেগে গেল। তবে যাক, আমি যদি এই কাজ করতে পারি তবে আমাকে তো আর পিয়নের কাজ করতে হবে না, উনি ওনার সত্য আবার তুলে নিয়েছে। এটা শুনে একটু ভালোই লাগলো। সুযোগ পেয়েছি তো কাজে লাগাতেই হবে। পিঠের জ্বালাপোড়া কমছে, কিন্তু বসতে পারছি না চেয়ারে। এইদিকে সবাই মনোযোগ সহকারে কাজ করছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আজকে ম্যাডাম বলেছে যে সবাই পিকনিকে সুন্দরবন যাবে, এজন্য সবাই কতটা না খুশি হয়েছে। কিন্তু খুশি শুধু আমি হতে পারলাম না। যদিও আমি ওখানে যাই তাহলে কি ম্যাডাম আমাকে মাফ করে দিবেন? কখনো না, তিনি ওখানেও আমাকে অত্যাচার করবেন। ম্যাডামের এইসব টর্চার আর নিতে পারছি না, এখন আর ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে, মন চাই অন্য কোথাও চলে যাই। কিন্তু একবার গ্রাম থেকে পালিয়ে আসছি, দ্বিতীয়বার আর এই ভুল করব না। অত্যাচার আমাকে আর কত করবে, করতে থাকুক না, একদিন তো ঠিকই বুঝবেন। সেদিন আমিও বুঝিয়ে দিব এই রিফাত কি জিনিস ছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক করছি, কিভাবে কি করব।
জীবনে প্রথম কিছু করতে যাচ্ছি, একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই মিলে ফাইল তৈরি করে আমার হাতে দিল, আর সবাই বলল এখন ওদের ভালো মন্দ সব আমার হাতে, এজন্য আমি যেন ওদের হতাশ না করি। সবার মুখে কি সুন্দর হাসি, আর আমার কারণে এই হাসি মুখটা ওরা কালো করবে, এটা আমি কখনো হতে দিব না। দরকার পড়লে তো নিজের জীবন দিয়ে দিব, তারপরও কাউকে আমি হতাশ করব না। আমি ফাইলটা হাতে নিয়ে দেখলাম, তবে আশা করি একটাও সমস্যা হবে না। এই ফাইলটা নিয়েই কাজ করছি 1 ঘন্টার মতো। এর মাঝেই পিয়ন এসে বলে গেল,